আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ে কোষে দেখি 18.1 আর 18.2 দুটো অধ্যায় আমি আজকে আলোচনা করব। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে তোমাদের রেগুলার পড়ানো হয়। তো এখানে প্রশ্নগুলো আলোচনা করার আগে আমাদের প্রথমে প্রতিসাম্য সম্পর্কে ধারণা নিতে হবে। তাহলে দেখো, প্রথমে কি আছে? প্রতিসাম্য। প্রতিসাম্য কাকে বলা হয়? প্রতিসাম্য হচ্ছে যদি কোনো একটি ছবিকে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করতে পারি, আর যে রেখা বরাবর আমি ভাগ করব তাকে বলা হয় থাকে রৈখিক প্রতিসাম্য। দেখো এখানে কি বলেছে, একটা কাগজকে, একটা আয়তাকার কাগজকে যেমন দেখানো আছে এইভাবে চারটে ভাঁজ করা হলো, ভাঁজ করার পর কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পর দেখো একটা অংশ আমরা পেয়ে গেলাম। আমরা যদি এই ছবিটাকে যদি আমি এখানে একটা আয়নাকে দর্পণকে ধরি, তাহলে কিন্তু আমার এখানে যদি একটা দর্পণ ধরি তাহলে এর ছবিটা এর উপর পড়বে, একবার মনে হবে যে পুরোপুরি মিলে গেছে। তাহলে এই ধরনের রেখাটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম রেখা। এইটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম রেখা। তাহলে রৈখিক প্রতিসম রেখা। তাহলে দেখেছি সাদা কাগজ অর্থাৎ কাগজ কেটে যে ছবিটি পেলাম সেটি তাহলে কি হবে? রৈখিক প্রতিসম হবে। মাসুদ কিন্তু ছবি এঁকে তারপর কেটে নিয়ে পেল, যে কেটে নেওয়ার পর যেটা পেল সেটা কিন্তু রৈখিক প্রতিসম। কেন রৈখিক প্রতিসম? কারণ আমি যদি এই রেখা বরাবর যদি এখানে আমি একটা দর্পণকে ধরি, তাহলে তার একটা প্রতিবিম্ব কিন্তু এই দর্পণে গঠন হবে এবং দেখতে কেমন লাগবে? দেখতে মনে হবে যে এই পুরো ছবিটাকে যেন দেখা যাচ্ছে, এই রকম মনে হবে। তাহলে এই যে রেখা, এই যে সরলরেখা যেটা আমরা পেলাম সেটাকে আমরা কিন্তু রৈখিক প্রতিসম বলবো। তাহলে মাসুদের ছবির প্রতিসম রেখা কতগুলো হবে? এখানে কিন্তু একটি প্রতিসম রেখা আমরা পাচ্ছি। তেমনিভাবে এই জামাকে যদি আমরা দেখি, জামাটাকেও আমরা যদি মাঝ বরাবর যদি ভাগ করি তাহলে পুরোপুরি কিন্তু মিলবে না, পুরোপুরি মিলছে না। এই যে কি বলেছে, সুখদেব ঠিকমতো জামা কাটতে পারেনি, এর মাঝে বরাবর সমান দুভাঁজ করলে বাম দিকের সাথে ডান দিক পুরোপুরি মিলছে না। তার মানে কি মিলছে না? মানে তাহলে প্রতিসম রেখা নয়। যেখানে মিলে যাবে, হ্যাঁ, সেই অংশটাকে আমরা কিন্তু কি বলবো? সেটাকে আমরা প্রতিসম রেখা বলবো। তাহলে আশা করি তোমরা প্রতিসম রেখা বুঝতে পেরেছো। যে বরাবর আমি ছবিটাকে কাটলে সমান দুটো অংশ পাবো তাকে বলা হয়ে থাকে প্রতিসম রেখা। জামাটাকে কাটলাম এমন ভাবে যে কি হচ্ছে, মাঝ বরাবর একটা অংশ আমি যদি কাটি তাহলে কি হবে? দুটো সমান অংশ পাবো। তাহলে এই যে রেখাটা আমি পাবো, এই রেখাটাকেই আমি প্রতিসম রেখা বলবো। যাদের এই রকম ভাবে সমান দুটো অংশে ভাগ করা যাবে তাদেরকে আমরা কিন্তু বলবো রৈখিক প্রতিসম। তাহলে সবার কিন্তু রৈখিক প্রতিসম থাকে না, ঠিক আছে? যদি আমরা এই প্রজাপতির ক্ষেত্রে দেখি, প্রজাপতিকে যদি আমি মাঝ বরাবর যদি কল্পনা করি, অর্ধেক দুটো অংশ ভাগ করা যাবে, তাহলে এখানে কিন্তু একটা রৈখিক প্রতিসম আমরা পাবো। আবার যদি এই ব্যাটটাকে যদি আমরা মাঝ বরাবর একটা সরলরেখা কল্পনা করি, তাহলে দেখো দুটো অর্ধেক অংশ ভাগ করা গেল, তাহলে এখানে কিন্তু একটা রৈখিক প্রতিসম আমরা পাচ্ছি। আবার এই ঘরটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করি তাহলে কিন্তু আমরা রৈখিক প্রতিসম এখানে পাবো। আবার এই পাতা যেটা আছে, পাতার মাঝ বরাবর যদি এইভাবে ভাগ করে দিই তাহলে রৈখিক প্রতিসম পাওয়া যাবে। এখানে এই বরাবর যদি ভাগ করা যায় রৈখিক প্রতিসম পাওয়া যাবে, এখানেও রৈখিক প্রতিসম পাওয়া যাবে। কিন্তু এই বরাবর যদি আমরা ভাগ করি সেখানে রৈখিক প্রতিসম পাবো না। তার মানে কি এই ছবিটার ক্ষেত্রে কিন্তু রৈখিক প্রতিসমটা কেমন আছে? এই বরাবর যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা রৈখিক প্রতিসম পাবো। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে প্রতিসম রেখা, প্রতিসম রেখাটা যদি আমরা দেখি তাহলে প্রতিসম রেখাটা কি হয়? উলম্ব বরাবর হতে পারে, যেটা সোজাসুজি থাকে তাকে উলম্ব প্রতিসম রেখা বলা হয়ে থাকে, প্রতিসম রেখা। আর যেটা অনুভূমিক বরাবর থাকে তাকে বলা থাকে অনুভূমিক প্রতিসম রেখা। তাহলে প্রতিসম রেখা কিন্তু তোমার দুই ধরনের আমরা পেলাম, একটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে প্রতিসম। যে সবসময় যে সোজা দাগ দিলেই যে তারা উপর থেকে নিচে নামলে যে মাঝ বরাবর ভাগ করলেই যে তারা অর্ধেক হবে তা নয়, আমরা কিন্তু এই রকম ভাবে অনুভূমিক বরাবরও তাকে ভাঁজ করে দুটো সমান অংশ যদি পাই তাকে আমরা প্রতিসম রেখা বলবো। তাহলে প্রতিসম রেখা কিন্তু দুই প্রকারে হতে পারে। তাহলে দেখছি কি ডির ক্ষেত্রে হচ্ছে প্রতিসম রেখাটা কেমন হয়ে থাকে? অনুভূমিক। আর বাড়ির প্রতিসম রেখাটা কেমন ছিল? উলম্ব, মানে সোজাসুজি যেটা থাকে তাকে বলা হয়ে থাকে উলম্ব। আচ্ছা, এইবারে দেখো কি বলেছে। এবার মাসুম কিছু বর্গক্ষেত্রাকার কাগজ কেটে
হ্যাঁ, ভাঁজ করে ফুটো করে খুলে দিয়েছে। এই ফুটো দেখে প্রতিসম রেখা কি হবে তা হচ্ছে লেখার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রতিসম রেখা হচ্ছে এগেই দিয়েছে। দেখো এই বরাবর যদি করা হয় তাহলে দুটো সমান অংশে ভাগ করা যাচ্ছে। আবার এই ক্ষেত্রে যদি আমরা ছবিটাকে দেখি, তাহলে আমি যদি কর্ণ বরাবর যদি আমরা আঁকি, এখানে যদি আমরা কর্ণ বরাবর যদি আঁকি তাহলে দুটো সমান অংশ আমরা পাবো। তারপর এখানেও তাই, দুটো কর্ণ বরাবর যদি এইভাবে যদি আমরা ভাঁজ করি তাহলে দুটো সমান অংশ পাবো। এখানে এই কর্ণ বরাবর আমরা যদি ভাঁজ করে থাকি তাহলে দুটো সমান অংশ পাবো। এখানে এই বরাবর যদি মাঝ বরাবর ভাঁজ করি দুটো সমান অংশ পাবো। তাহলে এমনভাবে করতে হবে যাতে দুটো সমান অংশ পাওয়া যায়। তাহলে যে রেখাটা কি হবে, চিত্রটাকে দুটো সমান অংশে ভাগ করে দিচ্ছে, সেই রেখাটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিসম রেখা। যে রেখাটা উলম্ব হতে পারে আবার অনুভূমিক প্রকৃতিও হতে পারে। এবার ত্রিভুজের ক্ষেত্রে দেখি প্রতিসম রেখাটা কেমন, কতগুলো করে হতে পারে। একটা সমবাহু ত্রিভুজ যদি করি সেটা কেমন হবে, এই সোজা বরাবর হতে পারে, এই বরাবর হতে পারে, আবার এই বরাবর। তাহলে একটা সমবাহু ত্রিভুজের 3 দিকে প্রতিসম রেখা থাকতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজ যদি এই বাহুটা আর এই বাহুটা সমান হয় তাহলে আমি মাঝ বরাবর তাকে অর্ধেক করতে পারি, কিন্তু অন্য কোনো ভাবে আমি অর্ধেক করতে পারবো না। আমি এই দিকে যদি অর্ধেক করি এই বাহুটা ছোট, এই বাহুটা বড় হয়ে যাচ্ছে। তাই জন্য এর ক্ষেত্রে কিন্তু একটি মাত্র প্রতিসম রেখা থাকে। আবার বিষমবাহু ত্রিভুজে কিন্তু তুমি কোনো রকম ভাবেই এরকম রেখা পেতে পারো না, তাই জন্য এখানে কিন্তু শূন্য। সমকোণী সমদ্বিবাহু, তোমাদের একটা জিনিস বলি যে সমদ্বিবাহু যখনই থাকবে তখনই মনে করবে সেখানে একটি রয়েছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই বরাবর হবে। কারণ মনে রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু যদি হয় তাহলে ভূমি আর লম্ব দুটো সমান হবে। এটা সবসময় কি হবে, বড় হবে। তাহলে এই বরাবর আমরা পাবো, তাহলে একটি প্রতিসম রেখা পাবো। স্থূলকোণী সমদ্বিবাহু যদি হয়, আমি যে কথাটা বললাম সমদ্বিবাহু কথাটা থাকলেই আমরা কিন্তু সেখানে কিন্তু একটি পাবো। তাহলে এখানে হচ্ছে একটি হয়ে গেল। করি দেখো, এটা একটা সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে তো 3টে থাকবে, আমরা দেখেছি সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি থাকবে। কিন্তু যদি বর্গক্ষেত্র হয়, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কতগুলো সম্ভব হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই বরাবর ছবি এঁকেই দিয়েছে 1 2, তাহলে 1 2 3 4, তাহলে এই 4টে আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কিন্তু তাহলে কতগুলো প্রতিসম রেখা পাবো, 4টি পাবো। তাহলে একটি আয়তক্ষেত্রে যদি আমি আঁকি, আয়তক্ষেত্র এঁকে নিই, তারপরে দেখার চেষ্টা করি আয়তক্ষেত্র কি, যাদের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান হবে এবং কোণগুলি সমকোণ। এই ছবিকে তুমি কি করবে, এই বরাবর একটা ভাগে ভাগ করতে পারবা আর এই সোজাসুজি একটা ভাগে ভাগ করতে পারবে। অর্থাৎ একটা যদি আমরা আয়তক্ষেত্র দেখি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে প্রতিসম রেখা কিন্তু দুটো হবে, কারণ কর্ণ বরাবর এখানে হচ্ছে না। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ বরাবর আছে, এই ক্ষেত্রে কিন্তু কর্ণ বরাবর হবে না, অর্থাৎ দুটো হবে। তাহলে বর্গক্ষেত্রে প্রতিসম রেখা হচ্ছে 4টি, আয়তক্ষেত্রে প্রতিসম রেখা হচ্ছে 2টি। সরল রেখাংশের একটা যদি সরল রেখাংশ বলা হয়, সেই সরল রেখাংশের প্রতিসম রেখা কতগুলো হয়ে থাকে, সরল রেখাংশ তো একটাই হবে। যে কোনো একটা যদি আমি সরল রেখা করি তাকে এক ভাগেই তুমি অর্ধেক মাঝ বরাবর করলেই শুধুমাত্র দুটো সমান অংশ পাওয়া যায়, তাহলে একটি থাকে। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখলাম এটা হচ্ছে পঞ্চভুজ। পঞ্চভুজ হচ্ছে যার হচ্ছে 5টি বাহু, এবং পঞ্চভুজ মানে আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় পঞ্চভুজের ক্ষেত্রে, তাহলে দেখো এই মাঝ বরাবর আমি কিন্তু একটা প্রতিসম রেখা পেতে পারি। তারপরে দেখো আর কি কিভাবে আমরা পেতে পারি, আবার আমরা এই যদি সোজাসুজি যদি একটা হয় এই বরাবরে আমরা একটা পেতে পারি, তাহলে দুটো হয়ে গেল। অর্থাৎ আমি শীর্ষবিন্দুগুলোকে বরাবর যদি করি তাহলে এখানে দেখো 3টে হয়ে গেল, আবার এই জায়গা বরাবর হচ্ছে 4টে হয়ে গেল। তাহলে শীর্ষ বরাবর আমরা যদি করি আমরা দেখছি কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে, এখানে 4টে ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে এই যে ছবিটা আমরা দেখলাম 3 নম্বর যে ছবিটা আমরা পেয়েছি, সেই 3 নম্বর ছবিটা কিন্তু হচ্ছে সুষম পঞ্চভুজ যদি হয়। কারণ আমি ধরে নিচ্ছি এই বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাই জন্য একে আমরা সুষম পঞ্চভুজ বলবো। আর সুষম পঞ্চভুজের ক্ষেত্রে তাহলে কতগুলো হলো, 5টি আমরা পেয়ে গেলাম। আবার দেখো ষড়ভুজ, সুষম ষড়ভুজ, সুষম হতে হবে। ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু থাকলে, কিন্তু সুষম হলে সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে সেই ক্ষেত্রে দেখো মাঝ বরাবর তুমি একে অর্ধেক করতে পারো। তাহলে একটা হলো, মানে আমি প্রথমে শীর্ষবিন্দু বরাবর করে নিচ্ছি, দুটো হলো, এখানে আমরা 3টে পেলাম। আচ্ছা, আমি আবার মাঝ বরাবর করতে পারি, 4টে হতে পারে, আবার এই মাঝ বরাবর হতে পারে 5টা হতে পারে, আবার এই মাঝ বরাবর হতে পারে। তাহলে আমরা কতগুলো দেখছি, আমরা দেখছি 6টা রয়েছে।
ছবিগুলো দেখে আঁকতে হবে, মুখস্থ করার থেকে আমার মনে হয় ছবিগুলো যদি এঁকে তারপরে যদি নিজেটা করতে পারো সেটা কিন্তু সবসময় ভালো হয়। তাহলে দেখেছি এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, 3টে কোণ সমান, তাহলে প্রতিসম রেখা তাহলে কতগুলো পেয়েছি? 3টে পেয়েছি। চতুর্ভুজের 4টি বাহু 4টে কোণ সমান হলে মানে এই ধরনের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কতগুলো পেলাম? 4টে পেলাম। পঞ্চভুজ যদি হয়, সুষম পঞ্চভুজ কাকে বলে আমি বললাম, যে পঞ্চভুজে 5টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সুষম পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ হলে তার ক্ষেত্রে কতগুলো থাকবে? সুষম পঞ্চভুজ হলে তার ক্ষেত্রে 5টি থাকবে। আর সুষম ষড়ভুজ যদি হয়ে থাকে তার ক্ষেত্রে 6টি প্রতিসম রেখা থাকবে। তাহলে এতক্ষণে তোমরা প্রতিসম রেখার একটা ধারণা পেলে, তাহলে এবার আমরা কিন্তু এই ছবিগুলোর আঁকতে পারবো বা এই সম্পর্কে অ্যান্সার দিতে পারবো। দেখো প্রতিসম রেখা আয়নায় বসিয়ে যদি দিই, আয়নাতে কি হবে? এরই একটি প্রতিবিম্ব এখানে তৈরি হবে, একটা বৃত্ত তৈরি হবে। একে যদি আয়নায় আঁকা হয় তাহলে এই ধরনের ছবি আমরা পাবো। এটা আঁকলে এখানে ছোট হবে, তারপরে যেমন আছে ওই রকম ভাবে আঁকতে হবে। এইটা যেহেতু দূরে চলে গেছে তাহলে এই রকম ভাবে হবে, আর এই রকম হচ্ছে, তাহলে এইটা নিচে নেমেছে, এখানে নিয়ে এইভাবে ছবিগুলো আঁকতে হবে। এইবারে দেখো এ বি সি ডি কে প্রতিবিম্ব তৈরি করতে বলেছে, তাহলে এ তো ওরা একে, এই বি তো ওরা একেই দিয়েছে, তাহলে তারপরে আমরা নিজের ইচ্ছা মতো তাহলে বি এই এ আঁকি, বি দিয়ে দিয়েছে তাহলে আমরা এ আঁকি। এর প্রতিবিম্ব কেমন হবে? এর প্রতিবিম্ব এই ধরনের হবে। সি যদি আঁকি, সির প্রতিবিম্ব কেমন হবে? এই ধরনের হবে। ডি যদি আঁকি, ডিটা কেমন হবে? এইভাবে ছবিগুলো হবে। আশা করি প্রশ্নগুলো কি বলেছে। নিচের সামান্তরিক চিত্রে কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে, কোন কোন চিত্রে প্রতিসম রেখা নেই, একে কেটে ভাঁজ করে দেখি। আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনা তোমরা বুঝতেই পেরেছো যে যখনই সমদ্বিবাহু হবে তখন তার মধ্যে কিন্তু একটি কেমন করে হয় সেটা কিন্তু আমি আলোচনাতে বলেছি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটিও থাকবে না, শূন্য সংখ্যক থাকবে, তার মানে এর মধ্যে প্রতিসম রেখা নেই। আচ্ছা, সমদ্বিবাহু আছে, তাহলে সমদ্বিবাহু কথাটা যখনই থাকবে তার কিন্তু একটি থাকবে। আমি যে কথাটা উপরেই বললাম যে সমদ্বিবাহু কথাটা সমকোণী সমদ্বিবাহু হোক, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হোক বা সমদ্বিবাহু হোক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটি করে থাকবে। যদি সামুদ্রিক বলে, সামুদ্রিকে কিন্তু কোনো রকম প্রতিসম রেখা থাকে না। একটি বর্গক্ষেত্রে আমরা দেখলাম একটু আগে যে 4টি প্রতিসম রেখা রয়েছে। তাহলে রম্বসের ক্ষেত্রে যদি দেখি, রম্বসের ক্ষেত্রে এই বরাবর আলাদা হতে মানে দুটো রয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু 3টে রয়েছে। যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোতেই কিন্তু এগুলো বেরিয়ে গেছে, তাই জন্য উত্তর করতে সুবিধা হয়েছে। 4 নম্বর দেখো, বৃত্তের যে কোনো রেখা বরাবর নেওয়া সরলরেখা বৃত্তের প্রতিসম রেখা হবে। কারণ তুমি একটা বৃত্তকে যে কোনো দিক দিয়ে নাও না কেন, একটা বৃত্ত নিলাম, বৃত্তের আমি যদি যে কোনো অংশ দিয়ে নিই সেটাই কি হবে? প্রতিসম রেখা, সমান দুটো অংশে ভাগ করে। তাহলে বৃত্তের যে কোনো ব্যাস বরাবর, ব্যাস যেটা হয় ব্যাস বরাবর নেওয়া সরল রেখা বৃত্তটির প্রতিসম রেখা আমরা বলতে পারি। 5 নম্বর দেখো, 2-এর বেশি প্রতিসম রেখা আছে যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা কি হবে? সমবিন্দু হবে। প্রতিসম রেখাগুলো কি হচ্ছে না? সমবিন্দু। তুমি দেখো ওর ক্ষেত্রে যেটা আমরা এঁকেছি, দেখো সমস্ত এই যে প্রতিসম রেখাগুলো একটা বিন্দু দিয়ে গেছে। তাহলে এই যে অনেকগুলো সরলরেখা যখন একটা বিন্দু দিয়ে যায় তখন তাকে আমরা কি বলে থাকি? তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে সমবিন্দু। তাহলে একে আমরা কিন্তু সমবিন্দু বলতে পারি। তারপর 6 নম্বর দেখো, এ ও ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি। দেখো এর ক্ষেত্রে বলে দিয়েছে, তাহলে এটা সোজাসুজি আছে তাই জন্য উলম্ব, আর এটা দেখো অনুভূমিক রয়েছে তাই জন্য অনুভূমিক প্রতিসম রেখা, যেটা তোমাদের কিন্তু আমি আগেই বলেছি। তারপর দেখো কি বলেছে, নিচের বর্ণগুলির কোণগুলি প্রতিসম রেখা অনুভূমিক, কোণগুলি উলম্ব, কোণগুলি অনুভূমিক উলম্ব দুইই আছে। আমি যদি ইর ক্ষেত্রে দেখি, ইর ক্ষেত্রে শুধুমাত্র কি আছে? অনুভূমিক আছে। দেখো ইর ক্ষেত্রে হচ্ছে অনুভূমিক রয়েছে। এইচ এর ক্ষেত্রে যদি তুমি দেখো, এইচ এর ক্ষেত্রে আমি এই বরাবরও অর্ধেক করতে পারবো, এই বরাবরও অর্ধেক করতে পারবো, তাহলে দুটো আছে। তাহলে এখানে উলম্ব এবং অনুভূমিক এই দুটি রয়েছে। তারপরে দেখো এম এর ক্ষেত্রে যদি দেখো, এমটা কেমন হবে? এমটা হচ্ছে এই বরাবর আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব। ও যদি দেখো, ওতে আমি এই বরাবরও করতে পারবো, উপর দিয়ে বরাবর করতে পারবো, তাহলে এইটাকে আমরা বলবো উলম্ব আর অনুভূমিক দুটোই রয়েছে, উলম্ব ও অনুভূমিক। এক্স কে দেখো আমি এই বরাবরও ভাগ করতে পারি, দুটোই। তাহলে এখানে কি রয়েছে? এখানে উলম্ব ও
অনুভূমিক। অনুভূমিক দুটি রয়েছে। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তাহলে যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটাকে দেখানোর চেষ্টা করবে। যে ধরো একটা আমি চিত্র আঁকছি, সেটা কেমন না একটা কাইটের চিত্র আঁকছি। কাইট কি, যাতে সংলগ্ন যে চতুর্ভুজের সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান এবং অপর সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান, তাকে বলা হয়ে থাকে কাইট। তাহলে এই কাইটের ছবি আঁকলাম, এর মধ্যে প্রতিসম রেখা থাকলে প্রতিসম রেখা দেখাও, থাকলে দেখাবে। তাহলে প্রতিসম রেখা দেখাও। দেখো 213 পেজে কি বলছে, ঠিক মতো পরপর সাজাই। দেখো আমরা 4টি বর্গক্ষেত্রকার রঙিন চিত্র একটি বর্গক্ষেত্রকার সাদা পিচবোর্ডে আটকালাম, পিচবোর্ড দেওয়াল টাঙালাম। দেখো এটা করলে তোমাদের সুবিধা হবে। একটা কাগজ নিতে বলেছে বর্গক্ষেত্রকার, তার মধ্যে নীল রঙিল কি করেছে, রঙিল হচ্ছে 4টি বর্গক্ষেত্র নিয়ে ঘুরিয়েছে। আচ্ছা আমি যদি একে 90 ডিগ্রি ঘুরাই, এটা এই ভরা আছে, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই 90 ডিগ্রি, মানে তোমরা জানো এটা ধরো 90 ডিগ্রি আছে, আমি যদি মাঝ দিয়ে এইরকম ভাবে দাগ দিই তাহলে আমরা তো জানি 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘোরালে কি হবে, এইটা নিচে চলে আসবে এইরকম। কিন্তু দেখো দুটো কিন্তু একই রকম হলো নিশ্চয়ই। তাহলে কত ডিগ্রি ঘোরালে তারা একই হচ্ছে? 90 ডিগ্রি ঘোরালে দেখো দুটো ছবির মধ্যে তুমি পার্থক্য করতে পারবে না, দুটো একই ছবি পাবো। তাই জন্য এটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি যেটা হলো সেটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন কোণ। তাহলে এর ঘূর্ণন কোণ আমরা পেয়ে গেলাম। যত ডিগ্রি ঘোরালে ছবিটা কি হচ্ছে, আগের মতো হয়ে যায়। এখানে 90 ডিগ্রি ঘোরালে ছবিটা আগের মতো হয়ে গেছে, দেখো দুটোর মধ্যে তুমি কিন্তু আলাদা করতে পারবে না। তাই জন্য এই যে কোণটা যত ডিগ্রি ঘোরালে কি হচ্ছে, ছবিটি আগের অবস্থায় ফেরত পেয়ে যাচ্ছি, সেটাকে বলা থাকে ঘূর্ণন কোণ। আর যাকে কেন্দ্র করে ঘুরাচ্ছি তাকে বলা হয়ে থাকে ঘূর্ণন কেন্দ্র। একে বলা হয়ে থাকে ঘূর্ণন কেন্দ্র। যাকে কেন্দ্র করে ঘুরাচ্ছি তাকে বলা হয়ে থাকে ঘূর্ণন কেন্দ্র। তাহলে এবার মাত্রা কত, ঘূর্ণন মাত্রা, এই যে তিনটে জিনিস এখানে জানবে। তাহলে ঘূর্ণন মাত্রা কিভাবে বের করে? ঘূর্ণন মাত্রা বের করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে 360 ডিগ্রিকে যদি এই যে 90 দিয়ে যদি ভাগ করো, সেটাই হচ্ছে ঘূর্ণন মাত্রা। তাহলে ঘূর্ণন মাত্রা কত হলো? ঘূর্ণন মাত্রা হলো 4। তার মানে তুমি দেখো, যাকে কেন্দ্র করে ঘুরাচ্ছি, যাকে কেন্দ্র করে ঘোরানোর পর ছবিটি আগের মতো হলো তাকে ঘূর্ণন কেন্দ্র। যত ডিগ্রি ঘোরালে ছবিটি আগের মতো হলো তাকে ঘূর্ণন কোণ। এবারে ঘূর্ণন মাত্রা কাকে বলা হয়? ঘূর্ণন যতবার, মানে একবার পুরো, মানে তোমরা জানো নিশ্চয়ই যে এইটা 90, এটা 90, এটা 90, মানে গোল যদি করি হয় এই জায়গাটা কিন্তু 360 রয়েছে। তাহলে একবার পুরো ঘুরাতে গেলে যতবার ছবিটি আগের অবস্থায় মতো দেখতে হবে তাকে বলা থাকে ঘূর্ণন মাত্রা। অর্থাৎ কোনো একটা ছবি পুরো ঘোরানো মানে হচ্ছে 360 ডিগ্রি ঘোরানো। তাহলে 360 ডিগ্রি ঘুরতে গেলে ছবিটি যতবার আগের মতো হবে, অর্থাৎ একই রকম দেখতে হবে, তাকে বলা হয় ঘূর্ণন। তাহলে 90 ডিগ্রি ঘোরালে ছবিটা আগের মতো হচ্ছে, তাই জন্য 90 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হলো? 4। তাহলে এর ঘূর্ণন মাত্রা এখানে দাঁড়ালো হচ্ছে 4 হচ্ছে। তাহলে আশা করি এই যে তিনটে জিনিস বললাম, এই তিনটে জিনিস তোমরা বুঝতে পেরেছো। যাকে কেন্দ্র করে ঘোরালে ছবিটা আগের মতো হচ্ছে, যত ডিগ্রি ঘোরালে আগের মতো হচ্ছে। তাকে দেখো এই যে কথাটা আমি যে বললাম 360 ডিগ্রি ঘোরানো মানেই হচ্ছে একবার ঘোরানো, সেই কথাটাই এখানে কিন্তু বলা আছে। এইবারে দেখো এই ধরনের যদি একটা ছবি হয়, দেখো আমি 4টে ভাগে ভাগ করে দিয়েছি। এইবারে একবার যদি ঘুরাই, দেখো এইটা এখানে যাচ্ছে, বি এখানে আসছে, সি এখানে আসছে, মানে একবার ঘুরাচ্ছি, এ এখানে যাচ্ছে, বি এখানে। দেখো দুটো ছবি কিন্তু তুমি আলাদা করতে পারবে না, একই রকম লাগছে দেখতে। তাহলে কত ডিগ্রি ঘুরালাম? এইটুকুটা ঘোরানো মানে হচ্ছে 90 ডিগ্রি। এটা ঘোরানো মানে হচ্ছে কত? 90 ডিগ্রি, আগেরটার মতোই। তাহলে ঘূর্ণন কোণের মান হচ্ছে, তাহলে কত দাঁড়ালো? ঘূর্ণন কোণের মান হচ্ছে 90 ডিগ্রি দাঁড়ালো। তাহলে মাত্রা কিভাবে বের করব? যে কথাটা বললাম, 360 কে 90 দিয়ে ভাগ করো, তাহলে কতগুলো মাত্রা আছে? 4টে মাত্রা আছে। আর কেন্দ্র কোণটা, কাকে কেন্দ্র করে ঘুরাচ্ছি, এই জায়গাটাকে একটা নাম দিয়ে দাও। তাহলে এইটার নাম কি দিব? ও।
তাহলে ঘূর্ণন কেন্দ্র হচ্ছে ও। একই রকম ভাবে এইবারে এখানে একটা জিনিস দেখো, এই ছবিটা যদি এখান থেকে এইটুকু যায়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি 90 ডিগ্রি থাকে না। যে তোমরা দেখেছো যে একটা পাখার ক্ষেত্রে কিন্তু যে ব্লেডগুলো থাকে সেই ব্লেডগুলো পরস্পরের সাথে লম্ব থাকে না। সেগুলো কেমন থাকে না, সেগুলো পরস্পরের সাথে কিন্তু 120 ডিগ্রি করে থাকে, মানে 90-এর থেকে একটু বেশি থাকে। খেয়াল করে দেখবে পাখাতে দুটো ব্লেডের মধ্যে 120 ডিগ্রি থাকে। তাহলে ওকে কেন্দ্র করে 120 ডিগ্রি যদি ঘোরায়, মানে এইটা এখানে আসবে, এইটা এখানে যাবে, তাহলে কি হবে? তাহলে পূর্বের অবস্থায় চলে আসবে। তুমি কি এই ছবির মধ্যে পার্থক্য করতে পারবে না? আমি যদি নাম দিয়ে দিই তাহলে কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে কাকে কেন্দ্র করে ঘুরাচ্ছি? তাহলে ওকে কেন্দ্র করে ঘুরাচ্ছি। কতবার এরকম ভাবে পাবো? দেখো কতবার পাবো? একবার, দুবার, তিনবার একই রকম অবস্থায় পাবো। মানে এই ব্লেডটা পুরোপুরি একবার ঘুরে আসলো, আবার আগের অবস্থাতে চলে আসলো। কয়বার একই রকম হবে ছবি? 3বার পাবো। সেই 3বারটা কেমন করে আমরা বলবো? দেখো প্রতিসম কোণের মান তাহলে কত ডিগ্রি হলো? 120 ডিগ্রি প্রতিসম কোণ। এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 120। প্রতিসম মাত্রা কত? 360 দিয়ে 3কে ভাগ করে দাও, তাহলে এই 360, সরি এটা 120 দিয়ে ভাগ করে দাও, কারণ 120 ডিগ্রি আছে, তা 3বার হবে, তাহলে মাত্রা হচ্ছে। দেখো এরপরে যে ছবিটা দিয়েছে সেটা কিন্তু একটা ত্রিভুজে দিয়েছে। আচ্ছা, এই যে ত্রিভুজ বলেছে, দেখো কোনো চিত্র কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে প্রতিসম রেখা, ওই চিত্রে যদি n মাত্রার ঘূর্ণন প্রতিসম থাকে তবে ঘূর্ণন প্রতিসম কোণের মান কত দিয়ে ভাগ করতে হবে? না 360 দিয়ে ভাগ করতে হবে, মানে উল্টাটা। তাহলে এখানে কেন্দ্র দেখো, এম কে যদি কেন্দ্র করে ঘুরাই তাহলে এখানে কেন্দ্র কত দাঁড়াবে? এখানে হচ্ছে এম। আচ্ছা, এবারে এই যে অ্যাঙ্গেল, এই যে এইটা কত ডিগ্রি আছে দেখো, সোজাসুজি হলে 90 হতো, তার থেকে বেশি, মানে 120 ডিগ্রি আছে। কোণ হচ্ছে কত ডিগ্রি আছে? 120 ডিগ্রি। মাত্রা কত আছে? মাত্রা বের করবো হচ্ছে 360 দিয়ে 120-কে ভাগ। তাহলে অত কিছু লেখা পড়বো না, যে কথাটা আমি বলেছি সেই কথা মতোই করবে, দেখবে সম্পূর্ণ অঙ্ক হয়ে যাবে। একটা বৃত্তের ক্ষেত্রে তো অসংখ্য প্রতিসম রেখা থাকে। আমরা তো জানি একটা বৃত্তকে যে বরাবরই আমি তাদেরকে অর্ধেক করব, তাহলে কি হবে? প্রতিসম রেখা পাবো। তাহলে প্রতিসমের কেন্দ্র কোনটা হবে? এই বিন্দুটাকে হচ্ছে প্রতিসম কেন্দ্র, তাহলে ও হচ্ছে কেন্দ্র। মাত্রা কি হবে? মাত্রা এবার তুমি কত ডিগ্রি ঘুরাচ্ছ তার উপরে নির্ভর করবে। যদি আমরা এই ছবিটা দেখি, এই যে বৃত্তটা আমার আঁকা আছে, দেখো কতগুলো কোণ আছে সেটা আগে বের করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কতগুলো মাত্রা পাবো? 12 বার ঘুরিয়েছে, এখানে একবার এনেছে, এখান থেকে একবার এনেছে, 12 বার ঘুরিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কোণ হচ্ছে কেন্দ্র হচ্ছে 0, মাত্রা কত হবে? মাত্রা কিন্তু এখানে 12 হবে। তাহলে কত ডিগ্রি ঘোরানো হচ্ছে? 360-কে যদি মাত্রা দিয়ে ভাগ করা হয় তাহলে 3 × 36, মানে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। একই রকম ভাবে দেখো নিচের ছবিগুলি ঘূর্ণন প্রতিসম কেন্দ্র, এগুলো হচ্ছে কেন্দ্র, যাকে কেন্দ্র করে আমি ঘুরাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কতবার হবে? 1, 2, 3, 4, 5, 6, মানে এটাকে এখানে আনলে একবার হবে, এটাকে এখানে, তো এইভাবে 6বার মাত্রা। তাহলে কোণ কত? 60 ডিগ্রি। এখানে দেখো কতগুলো, কয়বার হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে দুটোর মধ্যে গ্যাপ গুলো গুনে নিচ্ছি। তাহলে 9 বার আমি তাকে কিন্তু আলাদা করতে পারি। তাহলে মাত্রা কত হবে? মাত্রা হবে হচ্ছে 9। আর ঘূর্ণন কোণ কত হবে? 360-কে 9 দিয়ে ভাগ করো, 4 9 40 ডিগ্রি করে ঘোরাতে হবে। তারপর আমি যদি এখানে দেখি, তাহলে এই ছবিটাকে আমি এই বরাবর যদি করি তাহলেও দেখো অর্ধেক ছবি হবে না। এই বরাবর যদি করি তাহলে দেখো অর্ধেক ছবি পাবো। আবার এই বরাবর যদি করি তাহলে একটা অর্ধেক ছবি পাবো। আবার দেখো এই বরাবর যদি করি তাহলে অর্ধেক হবে। আবার এই বরাবর করি তাহলে অর্ধেক হবে। আবার দেখো
এই বরাবর যদি করি তাহলে অর্ধেক হবে, এখানেও যদি করি তাহলে অর্ধেক হবে। আবার এইটাকে যদি করি এইরকম ভাবে, যত রকম ভাবে তুমি ঘোরালে জিনিসটা একই রকম দেখতে হবে। আবার এইভাবে ঘোরালে তাহলে কিন্তু ছবিটা একই রকম হবে। তাহলে এইটা এখানে আসলে ছবিটা একই রকম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কতগুলো মাত্রা হবে এখানে? মাত্রা হবে হচ্ছে 9টি। আর কোণ কত ডিগ্রি করে হবে? কোণ হবে 360-কে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। দেখো এই ছবিটা এখানে আসলে একটা আগের মতো দেখতে হবে, আবার এই ছবিটা এখানে আসলে আগের মতো। তার মানে এইগুলো যতগুলো আছে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা, মানে দেখো 9টা দাগ আমরা পেয়েছি, কিন্তু সেই রকম ভাবে আমরা গুনে নিতে পারি। আবার দেখো এইটা এখানে আসলে একই রকম দেখতে হবে, এইটা এখানে আসলে একই রকম দেখতে হবে। এই ছবিটাকে যদি আমরা এইদিকে নিয়ে আনি, এটাকে এইদিকে আনলে কিন্তু একই রকম ছবি হবে না। কারণ দেখো ত্রিভুজের মাথা এইদিকে চলে আসলো, দেখে নিই একবার। এই ত্রিভুজটা যদি এখানে চলে আসে, এটাকে যদি এখানে নিয়ে চলে আসি, এইটাকে ঘুরিয়ে দিলাম এখানে, তাহলে এইটা এখানে না, তাহলে একই রকম হবে। তাহলে মাথা কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6, তাহলে এখানে মাত্রা হচ্ছে কতগুলো হলো? 6টি। তাহলে প্রতিসম কোণ কতখানি বেরোবে? কোণ বেরোবে হচ্ছে 360-কে 6 দিয়ে যদি ভাগ করো তাহলে কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে কোণ হবে। তারপর দেখো নিচের সামতলিক চিত্রগুলি কোণগুলি প্রতিসম ও রৈখিক প্রতিসম, কোণগুলি ঘূর্ণন প্রতিসম, আবার কোণগুলি রৈখিক প্রতিসম এবং ঘূর্ণন প্রতিসম দুটিই লেখো। দেখো আমরা যদি একটা বৃত্তকে দেখি, বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা রৈখিক প্রতিসমটাও পাবো, মানে যে কোনো রেখা বরাবর আমি তাকে আলাদা করতে পারি। আবার এই বরাবর যদি আমি ঘুরাই, মানে একে কেন্দ্র করে ঘুরাই, তাহলে কিন্তু ছবিটা একই রকম দেখতে হবে। তাহলে রৈখিক এবং ঘূর্ণন প্রতিসম দুটোই থাকবে। আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও আমরা দেখেছি এই বরাবর যদি আমরা ঘুরাই তাহলে কি হবে? 3টে আমরা রৈখিক প্রতিসম পাবো। আবার আমরা রৈখিক প্রতিসম 3টে পাচ্ছি, ঘূর্ণন প্রতিসমও আছে। আবার এই ছবিটাকে যদি আমি মাঝ বরাবর ঘুরাই তাহলেও কিন্তু ছবিটা কিন্তু ঘূর্ণন প্রতিসম পাবো, তেমনি রৈখিক প্রতিসম আছে। আর এই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে ঘূর্ণন প্রতিসম কিন্তু থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে রৈখিক বৃত্ত হচ্ছে রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম। সমবাহু ত্রিভুজে কি আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও তাহলে একই রকম ভাবে রৈখিক প্রতিসমতা আছে আর হচ্ছে ঘূর্ণন প্রতিসমতা আছে। ঘুরিয়েও তাকে কিন্তু একই রকম করা যেতে পারে। বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ আর ষড়ভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি, এর ক্ষেত্রেও কিন্তু আমরা রৈখিক ও ঘূর্ণন প্রতিসম পাবো। তাহলে রৈখিক আর হচ্ছে ঘূর্ণন প্রতিসম, ঘূর্ণন প্রতিসম পাবো। দেখো 216 পেজে একটা শখ আছে। দেখো সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ছোট করে আঁকি। সমবাহু ত্রিভুজ আর হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। আমরা দেখেছি ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন কেন্দ্র কোথায়? না মধ্যমাগুলোর ছেদ বিন্দু হচ্ছে, মধ্যমাগুলো যেখানে ছেদ করে, তাহলে মধ্যমাগুলির হচ্ছে ছেদ বিন্দু আমরা বলতে পারি। প্রতিসমের কোণ, প্রতিসমের কোণ কত ডিগ্রি হবে? প্রতিসম কোণ হচ্ছে 120 ডিগ্রি হবে। তাহলে মাত্রা বের করতে গেলে কি করতে হয়? 360-কে 120 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়েছে? এই যে কর্ণগুলো যেখানে ছেদ করছে সেই জায়গা বরাবর ঘোরালেই আমরা পেয়ে যাব। আচ্ছা, এই কত ডিগ্রি করে আমরা দেখেছি? 90 ডিগ্রি করে আমরা দেখেছি, এবং যেগুলো আলোচনা করলাম সেগুলোই এখানে আছে, তাহলে হচ্ছে 4টি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কত ডিগ্রি করে ঘোরাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রে 180 ডিগ্রি ঘোরালে আমরা পাবো। এর ক্ষেত্রে কি হবে? বিপরীত বাহুগুলো যে মধ্যবিন্দু ছাড়াও যেটা সংযোগকারী যে সরলরেখা, অর্থাৎ আমরা কি বলবো, ঘূর্ণন কেন্দ্র হচ্ছে, এখানেও আমরা কর্ণকেও বলতে পারি যে এই যে কর্ণগুলো যেটা রয়েছে, কর্ণগুলোর যে ছেদ বিন্দু আমরা বলে দিই, তাহলে সুবিধা হবে অন্য কিছু না লিখে। কর্ণগুলির হচ্ছে ছেদ বিন্দু। তাহলে 120 ডিগ্রি হলো, 120 ডিগ্রি থেকে মাত্রা বের করবো, তাহলে 360-কে 120 দিয়ে ভাগ করে দাও, এই 180 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো? 2। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ছবি আমরা জানি এই ধরনের দেখতে হয়ে থাকে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই থাকবে না, নেই, এগুলো কিন্তু থাকবে না।
ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কোনো রকম ঘূর্ণন মাত্রা বা ঘূর্ণন কোণ থাকে না। সামন্তরিক যদি আঁকি, সামন্তরিকের চিত্র এই রকমের হয়ে থাকে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু 180 ডিগ্রি আর দুই দুই কেমন করে হলো তোমরা বুঝতে পারলে, 360 দিয়ে ভাগ। একটা রম্বসকে যদি আঁকি আমরা, রম্বস এইরকম দেখতে হয়ে থাকে। রম্বসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানেও কিন্তু কর্ণগুলির ছেদবিন্দু 180 ডিগ্রি হলেই 360 দিয়ে ভাগ করলে এত। সুষম পঞ্চভুজের ক্ষেত্রে দেখো 5টি রয়েছে, ঘূর্ণন কেন্দ্র কত 72 ডিগ্রি হয়ে থাকে। সুষম ষড়ভুজ যদি হয়ে থাকে, যেটা এখানে ছিল সেই জিনিসটা এখানে লিখতে হবে, এবং এর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এর অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। আর এটা কিভাবে বের করবো, 360কে 60 দিয়ে ভাগ করে দাও তাহলে 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে করতে হবে। এবার দেখো কোষে দেখি 18.2 এবার শুরু করি। তাহলে রৈখিক, শুধুমাত্র রৈখিক প্রতিসম থাকে, শুধুমাত্র একটাই কার ক্ষেত্রে থাকে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে থাকে। দুটোই থাকবে, রৈখিক এবং ঘূর্ণন দুটোই থাকবে। কার ক্ষেত্রে দুটোই থাকে না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো থাকে। 3 নম্বর দেখো বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা। দেখো বর্গক্ষেত্রের দেখো ঘূর্ণন প্রতিসম মাত্রা আমরা কত পেয়েছি, দেখো আগেই করেছি, কত পেলাম না 4। তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 4। তাহলে আগের ছকেই আমরা পেয়ে গেছি, তাহলে বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 4। আয়তক্ষেত্রে কত হবে, আয়তক্ষেত্রে পেলাম 2। মানে উপরে যে ছবিটা আঁকলাম সেটা দেখেই আমার কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। 5 নম্বর দেখো বর্গক্ষেত্রে প্রতিসম রেখা তাহলে কতগুলো, 4টা। আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো পেলাম, আয়তক্ষেত্রে 2টো। মানে এই যে এটাই বলেছে এখানে। আচ্ছা, কোন ছবির শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম থাকে, ঘূর্ণন প্রতিসম থাকে হচ্ছে সামন্তরিকের, কারণ ট্রাপিজিয়ামের কিছুই থাকে না, ট্রাপিজিয়ামের কোনো ঘূর্ণন প্রতিসম কোণ থাকে না। এটা কিন্তু আমরা উপরে যে ছকটা পেয়েছি সেই ছকে। 7 নম্বর কি বলেছে দেখো, যে কোন চিত্রের ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি হলে চিত্রটার মাত্রা কত। মাত্রা কিভাবে বের করতে হয়, 360কে 180 দিয়ে ভাগ করলেই মাত্রা পেয়ে যাবে। দেখো বারবার ওই একই জিনিসই পড়ছি আমরা, খালি ছবিগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো 8 নম্বর কি বলেছে, রৈখিক এবং ঘূর্ণন প্রতিসম দুটোই আছে কার ক্ষেত্রে না, সুষম পঞ্চভুজের ক্ষেত্রেই এটা সম্ভব হয়ে থাকে। 9 নম্বর সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসম্যতা। সুষম ষড়ভুজের ওই ছকে পেলাম 60 ডিগ্রি, আর মাত্রা হচ্ছে কতগুলো পেলাম না 360কে ভাগ করবো 60 দিয়ে, তার মানে 6টি। তাহলে মাত্রা কতগুলো হলো, 6টি। 10 নম্বর দেখো কেবলমাত্র ড্যাশ ট্র্যাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। তাহলে কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে শুধুমাত্র একটিই থাকে, আমরা দেখেছি সমদ্বিবাহু কথাটা যখন থাকবে তখন হচ্ছে একটি মাত্র থাকবে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটি রৈখিক প্রতিসম থাকে, ঘূর্ণন প্রতিসম থাকে না। 11 নম্বর আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কেন্দ্র কোথায় ছেদ করে না, কর্ণগুলো যেখানে ছেদ করে সেখানে, আমরা তো আগের ছকেই পড়লাম কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তারপর দেখো 12 নম্বর সামন্তরিকের ঘূর্ণন প্রতিসম কোণ কত, সামন্তরিকের ঘূর্ণন প্রতিসম হচ্ছে 180 ডিগ্রি। 13 নম্বর সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসম কত হবে না 60 ডিগ্রি হবে। না সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজের যদি হয় না, তাহলে ছবিটাকে এই অ্যাঙ্গেলটা মানে 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি। তারপর দেখো 14 নম্বর যদি হয়ে থাকে, 14 নম্বর বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণ কত ডিগ্রি হবে না 90 ডিগ্রি হবে। 15 নম্বর দেখো ড্যাশ রৈখিক প্রতিসম নয় কিন্তু দুই মাত্রার ঘূর্ণন প্রতিসমতা আছে। কার ক্ষেত্রে না সামন্তরিকের ক্ষেত্রে কিন্তু রৈখিক প্রতিসমতা থাকে না, কিন্তু কি থাকে ঘূর্ণন প্রতিসমতা থাকে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যেই আসে যে সব ক্ষেত্রে আমরা দেখি যে রৈখিক থাকে হ্যাঁ কিন্তু ঘূর্ণন থাকে না, কিন্তু এটা উল্টো, এখানে রৈখিক নেই কিন্তু ঘূর্ণন প্রতিসমতা আছে। 2 নম্বর চিত্র দেখো, 2 নম্বর প্রশ্ন, নিচে কোন জ্যামিতিক চিত্রে রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নেই। রৈখিক প্রতিসম আছে, এর সামুদ্রিকের উল্টাটা, কিন্তু ঘূর্ণন প্রতিসম নেই। তাহলে কার ক্ষেত্রে এটা হয়ে থাকবে, কার ক্ষেত্রে শুধুমাত্র রৈখিক প্রতিসমতা থাকে, সমদ্বিবাহু যদি থাকে কথাটা তার ক্ষেত্রেই শুধুমাত্র এই ধরনের হয়ে থাকে। বি নম্বর দেখো নিচের কোন জ্যামিতিক চিত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসম নয়। তাহলে তোমার হচ্ছে রৈখিক প্রতিসম নয়, কার ক্ষেত্রে এটা সম্ভব হয়ে থাকে, এইটা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রে হতে পারে, কারণ সামন্তরিকের ক্ষেত্রে ঘূর্ণন মাত্রা হচ্ছে 2 হতে পারে, কিন্তু রৈখিক প্রতিসম কিন্তু সামন্তরিকে থাকে না, যেটা আমরা 15 নম্বরে পড়লাম। সি নম্বর যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত।
ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যা হচ্ছে 6। আচ্ছা, একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি, প্রতিসম রেখা 2, চতুর্ভুজটি কি কি হতে পারে? চতুর্ভুজটি আয়তক্ষেত্র হতে পারে, এইটা হতে পারে আয়তক্ষেত্র, 180 ডিগ্রি বলেছে যেহেতু প্রতিসম কোণ। তারপরে রম্বসটা হতে পারে, এই রম্বসটা হতে পারে 180 ডিগ্রি, আর এই ক্ষেত্রে তো থাকবেই না, আর এই ক্ষেত্রে তো 90 ডিগ্রি আমরা জানি। তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। কার কার ক্ষেত্রে? আয়তক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে। দেখো এখানে কি বলছে, নিচের ছবিগুলো দেখে ছক পূরণটা করতে বলেছে। এই যে এখানে ছক আছে, ছককে পূরণ করতে বলেছে। 1 নম্বর কি বলেছে? কোণ, কেন্দ্র, কোণ আর মাত্রা। কেন্দ্র কোথায়? যেখানে দেখো এই সরলরেখাগুলো ছেদ করছে, তাহলে ধরো এইটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হয়ে গেল যেখানে সরলরেখা ছেদ করেছে। কোণ কত ডিগ্রি? দেখো 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ভাগ করব, এবং 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে কেন্দ্র কোণ পেয়ে গেলাম। আর এই যে জিনিসগুলো পেলাম এটাই হচ্ছে মাত্রা। কতগুলো মাত্রা? তাহলে মাত্রা হচ্ছে 6টি। শুরুতেই আমরা এই ধরনের একটি করেছিলাম আমরা, এখানে যেখানে ছেদ করেছে এইটা হচ্ছে কেন্দ্র আমরা বলবো, যেখানে সরলরেখা দুটো ছেদ করেছে। এবং এখানে দেখো কি হবে না, 1, 2, 3, 4, তাহলে মাত্রা কত? মাত্রা হচ্ছে 4। আর কেন্দ্রীয় কোণ কত? ঘূর্ণন কোণ কত? ঘূর্ণন কোণ হচ্ছে 360 বাই হচ্ছে 4, কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। এবারে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো, আয়তক্ষেত্রে হচ্ছে কর্ণগুলো যেখানে ছেদ করে সেটাই হচ্ছে তার ঘূর্ণন কেন্দ্র। তাহলে ঘূর্ণন কেন্দ্র কোথায়? কর্ণ যেখানে ছেদ করেছে। তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করবে? এখানে 180 ডিগ্রি। তাহলে ঘূর্ণন, এগুলো তো আমরা ছবিতে আগেই পেয়েছি, আবার বারবার ওই একই জিনিস। ঘূর্ণন তাহলে কোণ কত হচ্ছে? ঘূর্ণন কোণের মান হচ্ছে তোমার 100, আয়তক্ষেত্র আছে তাই জন্য 180 ডিগ্রি। তাহলে এটা মুখস্থ হয়ে গেল তোমাদের, আশা করি, যে আয়তক্ষেত্রে ঘূর্ণন কোণ হচ্ছে 180 ডিগ্রি। এবং মাত্রা কত? মাত্রা বের করতে গেলে যেটা করতে হয় যে 360 দিয়ে একে ভাগ করতে হয়, কে 180 দিয়ে, তাহলে কত হবে? 2। 4 নম্বর ছবিতে দেখো, 4 নম্বর ছবিতে যদি হচ্ছে একটা আমরা দেখছি রম্বস, রম্বসের কর্ণগুলো যেখানে ছেদ করছে সেখানে হচ্ছে ঘূর্ণন কেন্দ্র। এই ক্ষেত্রে কতগুলো থাকবে? এই ক্ষেত্রে কিন্তু কোণ হচ্ছে 180 ডিগ্রি, কারণ আমরা একটা শর্ট প্রশ্ন দেখলাম যে আয়তক্ষেত্র এবং রম্বসের ঘূর্ণন কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মাত্রা কত কিভাবে বের করতে হয়? মাত্রা বের করতে হয় 360কে আমরা যদি 180 দিয়ে ভাগ করে দিই, 18 দুগুণে 36, তাহলে কত হবে? 2। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো 5 নম্বর ছবিটার ক্ষেত্রে কি হবে? 5 নম্বর ক্ষেত্রে দেখো এখানেও যেখানে কর্ণগুলো যেখানে ছেদ করেছে, এবং এর ক্ষেত্রে আমরা জানি যে কোণ হচ্ছে কত ডিগ্রি? হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেছে। ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর 360কে 90 দিয়ে ভাগ করলে 4, তাহলে এখানে 4। আর ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে আমরা বলছি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্র কিন্তু নেই। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে ঘূর্ণন কেন্দ্র নেই, ঘূর্ণন কেন্দ্র না থাকলে মাত্রাও থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখানে দেখো ব্লেড কিন্তু 4টে আছে, 3টে ব্লেড থাকলে 120 ডিগ্রি করে থাকে, 4টা ব্লেড থাকলে মনে রাখবা সেখানে কোণ কতখানি রয়েছে? ঘূর্ণন কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মাত্রা কত হবে? যখনই 90 ডিগ্রি হয় মাত্রা হয় হচ্ছে 4। আচ্ছা, এইবারে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে মাত্রা কত হবে? মাত্রা হবে 9। আর কোণ কতখানি? ঘূর্ণন কোণ কত হবে? ঘূর্ণন কোণ বের করতে গেলে 360কে 9 দিয়ে ভাগ করতে হয়, মানে 4, 9, 36, মানে 40 ডিগ্রি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে মাত্রা কত হচ্ছে? মাত্রা হচ্ছে 6। আর কোণ কত হচ্ছে? কোণ বের করতে গেলে 360 বাই হচ্ছে 6, মানে 60 ডিগ্রি। এগুলোই ছকে এখানে পূরণ করতে বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই তোমরা ছকে এটা করবে, আমি তো বলেই দিলাম, নিজেরা তাও হোমওয়ার্ক করবে, এই ছকে পূরণ করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এরপর দিন নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.